ভারতে হত্যার শিকার এমপি আনারের মরদেহ উদ্ধারে চলছে তদন্ত, দায়ীরা বাংলাদেশি। ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, কলকাতা ও ঢাকায় মামলা। রাজধানীর বাড্ডায় 65টি হাত বোমা সরঞ্জাম সহ আটক 3। নির্বাচনী সহিংসতায় নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন নিহত। এখনো বিমান টিকিট নিশ্চিত করেনি 8 হজ এজেন্সি। আটকে আছে 20,000 মানুষের হজ যাত্রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ট্রেনের একটি সিটের জন্য কাটতে হয় 4টি টিকিট। কমলাপুরে টিকিট কাউন্টারে প্রকাশ্যে চলছে অনিয়ম, নীরব রেল কর্তৃপক্ষ। এবং শরিক দলগুলোর ক্ষোভ অভিমানের মধ্যেই আজ বৈঠকে বসছে 14 দল। শেখ হাসিনার দিকেই তাকিয়ে আছেন জোট নেতারা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। ভারতে চিকিৎসার জন্য গিয়ে রহস্যজনকভাবে খুন হয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এ ঘটনায় তোলপাড় চলছে দু দেশেই। কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে রক্তের দাগ এবং তথ্যউপাত্ত থেকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কলকাতা পুলিশ। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই হত্যায় জড়িতরা বাংলাদেশি। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর 2 দিন পর থেকেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল 18 মে গোপাল বিশ্বাস বাদী হয়ে কলকাতার ব্যারাকপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। সেখানে উল্লেখ করা হয় গত 12 মে সন্ধ্যায় আনোয়ারুল আজিম তার বাসায় যান। পরের দিন দুপুরে ডাক্তার দেখানোর জন্য তিনি ওই বাসা থেকে বের হন। পরে তার মোবাইল থেকে একটি মেসেজ আসে, জরুরি কাজে তিনি দিল্লি যাচ্ছেন। 16 মে তাকে আর ফোনে পাওয়া যায়নি। এরপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। এরপর বুধবার ভোরে নিউ টাউনের একটি অভিজাত ফ্ল্যাটে রক্তের চিহ্ন খুঁজে পায় কলকাতা পুলিশ। এর থেকেই পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের এই কর্মকর্তা বলছেন, এরই মধ্যে তাদের কাছে যে তথ্য তাতে তারা নিশ্চিত হয়েছেন এটি একটি হত্যাকাণ্ড। তদন্তের স্বার্থে আর কিছু বলতে রাজি হননি তিনি। উনি 13 তারিখে এখানে এসেছিলেন, ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে এ ছিল না, এটা ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। সঙ্গের যারা তারা কবে বেরিয়ে গেলেন সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। এদিকে দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা নিশ্চিত হয়েছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। এই হত্যার সঙ্গে জড়িতরা সকলেই বাংলাদেশি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে। ভারত আমাদের সব ধরনের কোঅপারেশন করছে। আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। হত্যার রহস্য উদ্ঘাটনে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আনারের এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছে না স্থানীয় নেতাকর্মী ও স্বজনরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছে, রাজনৈতিক ও ব্যবসায়িক কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও নেতাকর্মীদের। ঝিনাইদহ থেকে মেহেদী হাসান সবুজকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। নিজ সংসদীয় এলাকা কালীগঞ্জের 3 তলার এই বাড়ি থেকেই চিকিৎসার উদ্দেশ্যে গত 12 মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে এভাবেই ভ্যানে করে ভারতে যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ওঠেন কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসনের 56 নম্বর ফ্ল্যাটে। এরপর 13 তারিখ থেকে আর খোঁজ মেলেনি তার।
9 দিন নিখোঁজের পর বুধবার সকাল 9:30টার দিকে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের এই বাসা থেকে তার মৃত্যুর আলামত উদ্ধার করে পুলিশ। তার এমন মৃত্যুর খবরে ভেঙে পড়েছে তার পরিবারের সদস্য ও স্বজনেরা। তাকে মারা হলো কেন? আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই। একজন সংসদ সদস্য হয়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। এরকম একটা এমপি জীবনে মানে বাংলাদেশের লোক আর পাবে না খুঁজে। খুবই ভালো। আপনারা তদন্ত নিয়ে সঠিক বিচার দেন আমাদের, আমরা এই সঠিক বিচার চাই। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ও ব্যবসায়িক কারণেই সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রাজনীতিক একটি প্রতিহিংসা, যেহেতু পাশাপাশি তিনি ব্যবসাও করতেন, ব্যবসার কারণেও প্রতিহিংসা মানুষের হয়, কিন্তু এরকমভাবে খুন হয়ে যায় বা খুন করতে পারে, এটা হচ্ছে যে খুব দুঃখজনক। যেভাবে ঘটুক না কেন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কালীগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। নেতাকর্মীরা বলছেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা। তার সিম একটা পাওয়া গেছে আপনার এই গেদে বর্ডারে, আর একটা পাওয়া গেছে আপনার বেনাপোল। তখনই আমাদের সন্দেহ হয়েছে যে নেতার কিছু একটা হয়েছে। এটা কারা ঘটালো, কি জন্য ঘটালো, আমরা সঠিক তথ্য উন্মোচন করার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি। এদিকে পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের আনা হবে আইনের আওতায়। আমরা খুবই সেন্সিটিভলি জিনিসটা দেখছি। এখানে কালীগঞ্জবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা ধৈর্য ধারণ করেন। এটা একটা বড় রকমের দুর্ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে তদন্ত হবে এবং যারা যারা এখানে জড়িত আছে সবাই আইনের আওতাভুক্ত হয়ে যাবে। আনোয়ারুল আজিম ঝিনাইদহ 4 আসন কালীগঞ্জ থেকে পরপর 3 বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। হত্যা, চোরাচালান সহ তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রায় 2 ডজন মামলা হয়েছিল। ব্যবসায়িক কারণে নিয়মিত বিরতিতে তিনি ভারতে যাতায়াত করতেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় ঢাকা শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। মামলাটি নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি HM আজিমুল হক। এদিকে ভারতের কলকাতায়ও মামলা করা হয়েছে। রাজধানীর পূর্ব বাজার একটি বাসা থেকে 65টি হাত বোমা সহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ সময় গ্রেফতার করা হয়েছে 3 কারিগরকে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নারায়ণগঞ্জ কেন্দ্রিক সংঘবদ্ধ একটি দল বোমা তৈরির চুক্তিভিত্তিক কাজ করত। দলের নেতৃত্ব দিত সজীব নামের এক যুবক। রাতেই শতাধিক বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর কথা ছিল। উপজেলা নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় এসব বোমা ব্যবহৃত হতো বলে জানিয়েছে র্যাব। নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গ্রুপ, তারা ঢাকা শহরের ভিতরে বোমা তৈরি করে এবং বোমা তৈরি করে গাজীপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে সেটি সরবরাহ করে থাকে। আজকে সন্ধ্যা থেকে এই গ্রুপটি আবার এখানে জড়ো হয়ে বাড্ডা এলাকার কোনো একটি বাসায় তারা হাত বোমা, অত্যাধুনিক হাত বোমা সেটি প্রস্তুত করবে। সেই প্রেক্ষিতে আমাদের র্যাব 3-এর একটি চৌকস আভিযানিক দল তারা এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে এবং এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হয়েছে। বুধবার বেলা 12টায় উপজেলার চরাঞ্চল পাহাড়তুলি ইউনিয়নের মীরেরকান্দি মসজিদের পাশে এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করে। নরসিংদী থেকে সুমন বর্মনের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়।
বেড়েই চলেছে নির্বাচনী সহিংসতা, ঘটছে প্রাণহানির ঘটনাও। এবার নির্বাচনী সহিংসতায় প্রাণ হারালেন নরসিংদীর রায়পুরার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সামনে রেখে যথারীতি প্রচার প্রচারণা চালাচ্ছিলেন সুমন মিয়া। বুধবার বেলা 12টার দিকে চরাঞ্চল পাড়াতলিতে প্রচারণা চলাকালে তার উপর অতর্কিত হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা। উপস্থিত থাকিয়া চতুর্দিক থেকে অ্যাটাক করছে, 3 সাইড দিয়ে গুলি করছে, গ্যালাস গুলার সহ। পরে আমার ভাই যখন গুলি একটা খেলাইছে, এবার আমার মিলে ধরছে, গো ভাই আমি প্রত্যক্ষদর্শী জানায় রুবেলের সমর্থকরা আগ্নেয় অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ঘিরে ফেলে তাদের। এ সময় হামলাকারীদের আঘাতে আহত হয় সুমন। দৌড়ে স্থানীয় বাসকারী পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি তার। একটা প্রার্থীকে কেমনে মেরে ফেলে, এটা কি করলো গো? একটা প্রার্থীকে কিভাবে আর অস্ত্রধারীরা মেরে ফেলে? ওনার কোনো খোঁজ খবর নাই। তো দুপুরের পরে জানতে পারলাম যে উনি ওখানে এই বাসগাড়িতে ওই আক্রমণ করছে, প্রতিপক্ষের দলের লোকেরা আক্রমণ করছে। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা ইসিজি করেছি, ইসিজিতে কোনো ধরনের কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাইনি। তো এমন অবস্থায় আমরা যাবতীয় সকল টেস্ট করার পর আমি এবং আমাদের সাথে যে ডক্টর ছিল আরো ডক্টর সবাই মিলে আমরা মৃত ঘোষণা করেছি। এখনো আমরা ঘটনার বাকি বিষয়ে তদন্ত করে দেখতেছি কিভাবে কি ঘটনা ঘটছে। এই বিষয়ে কেউ যদি দোষী থাকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ঘটনার পরপরই উত্তেজনা বিরাজ করছে রায়পুরায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। হজ যাত্রীদের ভিসা জটিলতা কমে এলেও এখনও বিমান টিকিট নিশ্চিত করেনি 8টি এজেন্সি। এতে আটকে আছে প্রায় 20,000 মানুষের হজ যাত্রা। হজ এজেন্সি মালিক সমিতি বলছে, নিবন্ধিত এজেন্সির বাইরে যাওয়ার কারণে প্রতারিত হচ্ছেন অনেকে। ধাপে ধাপে দেয়া হচ্ছে টিকিটের পে অর্ডার। আর হজ কর্তৃপক্ষ বলছে, নোটিশ পাওয়ার পরও টিকিট নিশ্চিত না করলে দেয়া হবে ব্যবস্থা। MA আজিমের রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন হতে পারে পবিত্র হজ। 9 মে থেকে হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন 41,946 জন। নিবন্ধিত বাকি 42,826 জনের মধ্যে এখনও টিকিট পাননি অন্তত 20,000। অভিযোগ, টিকিট প্রদানে গড়িমসি করছে এজেন্সিগুলো। আমাদের 12 জুন লাস্ট ফ্লাইট, সেই হিসেবে প্রত্যেক হজযাত্রী পূর্ব থেকেই তাদের ভিসা যেহেতু শেষ হয়ে গেছে, এখন টিকিটও যেন পেয়ে যায় সে বিষয়টি আমরা চেষ্টা করছি। হজ কর্তৃপক্ষ বলছে, টিকিট নিশ্চিতে এ পর্যন্ত 8টি এজেন্সিকে নোটিশ দেওয়া হয়েছে। দ্রুত সমস্যা নিরসন না করলে নেওয়া হবে ব্যবস্থা। 8টি এজেন্সি যারা এখনও পে অর্ডারের বিষয়ে গাফলতি দেখাচ্ছে তাদেরকে ইতিমধ্যে ওয়ার্নিং দিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে আজকের মধ্যে তারা পে অর্ডারগুলো কমপ্লিট করে যদি কালকের মধ্যে টিকিট সংগ্রহ না করে তারা কিন্তু আবার শোকজ করা হবে। প্রতিবারই হজ মৌসুমে গ্রামের সহজ সরল ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। এবারও বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে দেশ টিভি। ঠিকানা কাকুলির ফুলু টাওয়ারের 8 তলায় বলা হলেও সেখানে অস্তিত্ব মেলেনি অভিযুক্ত নর্থ বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির। তাদের ফেসবুক পেজে দেয়া নম্বরটিও বন্ধ। অবশ্য দায়সারা জবাব হাব সভাপতির। বললেন, প্রতারণাকারীরা নিবন্ধিত এজেন্সি নয়। গ্রামের সহজ সরল মানুষ, তাদেরকে টাকা দিয়ে অনেকটা সহজে হজে যেতে চান, যাতে কষ্ট না করতে হয়। তারা বাড়ির পাশে আছে, খোঁজখবর নেওয়া যায় দ্রুত, তারা যোগাযোগ করে বেশি এরকম। কিন্তু আমি মনে করি এটা সঠিক না। হজযাত্রীগণ এটা কেউ যদি সহযোগিতাটা নেন, ওনারা ভুল করছেন। কিছু প্রতারক নিবন্ধিত এজেন্সির কথিত মালিক দাবি করে প্রতারণা করে আসছে বলেও দাবি তার। মন্ত্রণালয়ের কাছে ডকুমেন্ট আছে মালিককে। কেউ যদি বলে যে আমি মালিক, এটা তো গ্রাহ্য না। MA আজিম, দেশ টিভি, ঢাকা। ট্রেনের একটি সিটের জন্য টিকিট কাটতে হয় কখনো 2টি আবার কখনো 4টি। কমলাপুরে ট্রেনের টিকিট কাউন্টারে প্রকাশ্যে চলছে এমন অনিয়ম। আর এই অনিয়মের নেপথ্যে বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স SR ট্রেডিং কর্পোরেশন। এমন অভিযোগে রেলের পক্ষ থেকেও দেখা যায়নি কোনো পদক্ষেপ। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সানোয়ার সনি। কমলাপুর রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার, তিতাস কমিউটার, রাজশাহী কমিউটার এবং জামালপুর কমিউটার সহ 4টি ট্রেনের টিকিট কাউন্টারের সামনের এই দীর্ঘ লাইন টিকিটের জন্য।
যারাই টিকিট নিয়ে বের হচ্ছেন তাদের হাতে দেখা যায় কয়েকটি টিকিট। এখানেই বাধে রহস্য। এমন কয়েকজনের সঙ্গে কথা বললে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ট্রেনের এক সিটের বিপরীতে টিকিট কাটতে হয় 3 থেকে 4টি। ব্রাউনবাড়িয়া তিতাস ট্রেন রেগুলার এমন করে 3টা নিলে পরে সিট সন থেকে একটা দেয় আর 2টা এক্সট্রা দেয়, একটা পাই টাকা দিতে হয় 3টে, মানে 4 জন 4 আছে না, 4টা সিট না, সিট না, একটা সিট ছাড়া দিছে। গন্তব্যে পৌঁছাতে অনেকটা বাধ্য হয়ে এমন পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত এখানকার চলাচলকারীরা। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম প্রকাশ্যে চললেও নীরব ভূমিকায় প্রশাসন। অবশ্য এ নিয়ে 2022 সালের 30 আগস্ট দুদক অভিযান চালালেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো চলছে টিকিটের এমন অনিয়ম। হাতে নাতে টিকিট বিক্রেতাকে ধরলেও উল্টো নিজের সাফাই গাইতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। আপনারা তো সমস্যা কি ভাই, জেমি করেন, আপনারা লোক ডাক দেন। ট্রেনগুলো পরিচালিত হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স এসআর ট্রেডিং এর ব্যবস্থাপনায়। এর মধ্যে তিতাস কমিউটার আখাউড়া ঢাকা, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া পথে মোট 4 বার যাতায়াত করে ট্রেনটি। 4 বারে প্রতিদিন অন্তত 5000 যাত্রী যাতায়াত করেন। সেই হিসেবে টিকিটের সর্বনিম্ন মূল্য 105 টাকা হারে দিনে প্রায় 5 লাখ টাকা, আর বছরে হাতে নেওয়া হচ্ছে 200 কোটি টাকা। এমন অনিয়মের বিষয়ে মেসার্স এসআর ট্রেডিং এর অফিসে দেশ টিভি টিম। প্রতিষ্ঠানের কর্ণধার সালাউদ্দিন রিপনকে অফিসে পাওয়া না গেলেও মুঠোফোনে এমন অভিযোগের সত্যতা স্বীকার করেন। সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ পেয়ে থাকি সাথে সাথে আমাদের স্টাফ বলে অ্যাকশনে যায়, একেবারেই চাকরিচ্যুত কোনো কথা নেই, কারণ এই জায়গায় আমাদের নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। টিএম ট্রেডিং এর অফিসের নিচে নামতেই প্রতিষ্ঠানের এক কর্মচারী আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক অনিয়মের বিষয়ে অবহিত নন তিনি। তবে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। আমাদের চুক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি যদি ওদের অফিসারদেরকে বলি এটা দেখতে বলি। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরো থাকছে। স্বাধীনতা 53 বছরেও কুড়িগ্রামে বাড়েনি রেল সেবার মান, ভোগান্তিতে লাখো মানুষ, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। শরিক দলগুলোর দীর্ঘদিনের ক্ষোভ অভিমানের মধ্যেই বৃহস্পতিবার বসছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। নেতারা জানান এই বৈঠকে জোটের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা ঠিক হবে। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি প্রস্তাবনা রাখেন সামনে তা নিয়েই হবে আলোচনা। শরিক নেতারা বলছেন এখনো বৈষম্য কমেনি, বেড়েছে সাম্প্রদায়িকতা, ফলে 14 দলের প্রাসঙ্গিকতা থাকছেই। জয় যাদবের রিপোর্ট। 2018 নির্বাচনের পর থেকে সরকারে না থাকা আর এবারের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র কৌশলে কাঙ্ক্ষিত সংসদ সদস্য মনোনয়ন না পাওয়া সহ নানা ইস্যুতে ক্ষমতাসীন দলের রাজনৈতিক জোট 14 দলের শরিকদের মধ্যে রয়েছে ক্ষোভ। রাখঢাক না রেখে শরিক নেতারা তা বলছেনও। মার্জিনালাইজড হয়ে গেছে 14 দল, এইটা আমরা রাখছি আর কি, মনে হয় এখন এটা রাখার খাতিরে রাখা। এটা পলিটিক্যাল মিনিংফুল আমরা যেরকম ফিল করি, আওয়ামী লীগ সেটা ফিল করে কিনা আমাদের কাছে মনে হয় না। দুর্ভাগ্য হচ্ছে যে আওয়ামী লীগ নিজেই 14 দলকে তো প্র্যাকটিক্যালি বাদ দিয়ে দিয়েছে। তারা কি কোনো স্পেস দিয়েছে? তারা বরঞ্চ স্পেস দিয়েছে মৌলবাদীদের, আমাদের না, আমাদের কোনো স্পেস দেয়নি তারা। আপনি একটা স্কুল কমিটি করতে গেলেও সেখানে গিয়ে আওয়ামী লীগ জামাতের সাথে গিয়ে ইউনাইট করে, আমাদের তারা বিরোধিতা করে। এমন প্রেক্ষাপটে 5.5 মাস পর বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বসছে কেন্দ্রীয় 14 দল। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে 14 দলের আগামী দিনের রাজনীতির গতিপথ ঠিক হবে বলে জানান নেতারা। আশা করি সেই বৈঠকে আমরা মূলত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রস্তাবটা নিয়ে গবেষণা করব। সুতরাং এক বৈঠকেই নিষ্পত্তি হবে না, আর ওনার সঙ্গে বৈঠকের পরে আরও কয়েকটা বৈঠক লাগবে 14 দলের চূড়ান্ত আগামী 5 বছরের কর্মপন্থা ঠিক করার জন্য। প্রথমে যে আলোচনার পরিবেশটা কী হবে তার উপর নির্ভর করে। যদি প্রথম চুনে যদি আলোচনা একটা বক্তৃতা হয়ে শেষ হয়ে যায়, মনোলগ হয়, ডায়ালগ যদি না হয়, তাহলে তো কোনো লাভ নেই এসব বৈঠক করে। আর যদি রিয়েলি সিরিয়াসলি আলোচনা হয়, আলোচনা তো আমরা মনেই করি যে দলের যে প্রাসঙ্গিকতা ছিল সেটাকে কার্যকর করতে গেলে পরে আমাদের তার রাজনৈতিক সাংগঠনিক সমস্ত বিষয়গুলোকে দেখেই আমাদেরকে এগোতে হবে। সমন্বয়ক আমির হোসেন আমু জানান, অভিমান থেকেই ক্ষোভের কথা বলছেন শরিকরা, কিন্তু যে অভিন্ন 23 দফার ভিত্তিতে 14 দল গঠিত হয়েছিল তা অটুট আছে এবং থাকবে। মানুষ ক্ষোভ
অভিমান অনেক সময় অনেক কিছু বলে। জোট আছে, থাকবে, আমি তো বারবার বলছি, এই জোট ভাঙার কোনো সম্ভাবনা নাই। যে আদর্শ নিয়ে 23 দফার ভিত্তিতে এটা এই অনুযায়ী অভিন্ন লক্ষ্যে কি কাজ চলবে এখন? হ্যাঁ, নিশ্চয়ই চলবে। 14 দলের শরিক নেতারা বলছেন আলোচনা অতীতেও হয়েছে, কিন্তু জোটকে সত্যিকার অর্থেই কার্যকরী রাখতে আলোচনা ফলপ্রসূ হওয়া জরুরি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণার তোয়াক্কা না করে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতে সড়কে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। মহাসড়কে ঝুঁকিপূর্ণ এই যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ চান মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আপন উপর রিপোর্ট। অটোরিকশা চালকদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শুধু রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি দিলেও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কে এসব যান চলাচল নিষিদ্ধের ঘোষণা দেন। তবে দেশের মহাসড়ক জুড়ে পুরোই উল্টো চিত্র। বেশিরভাগ মহাসড়কেই দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার এই ঝুঁকিপূর্ণ যান। লাইসেন্সবিহীন এসব যান চালকদেরও নেই কোনো প্রশিক্ষণ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবাধে চলছে ব্যাটারি চালিত এসব অবৈধ যান। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। চালকরা বলছেন প্রশাসনকে ম্যানেজ করেই চলে এসব যান। থানার তো ছুটে আনলে 3000-5000 লাগে, আর এক সপ্তাহ 2 দিন 3 দিন বন্ধ রয়ে গাড়ি। রাস্তায় তো পুলিশের বিভিন্ন জায়গায় আটকায়, সব জায়গায় জিপিএস লাগে, মানে অনেক বেশি 10 টাকা 30 টাকা 50 টাকা। গাজীপুরের মহাসড়কগুলোতেও অবাধে চলছে ব্যাটারি চালিত ইজি বাইক। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করেই চলছে এসব ঝুঁকিপূর্ণ যান। পুলিশের বিরুদ্ধে রয়েছে ডাম্পিংয়ের নামে টাকা আদায়ের অভিযোগও। যানজট করতেছে এবং অ্যাক্সিডেন্ট করতেছে, মানুষকে পঙ্গু করে দিচ্ছে। পুলিশে উদ্যোগ নিলেও দইরা নিয়ে যায়, আবার টাকার বিনিময়ে সকালে দইরা নিলে আবার বিকালে চাইরা দেয় টাকা খায়া। ঠিক আছে, তাহলে এগুলো উচ্ছেদ হবে কিভাবে? কুষ্টিয়ার মহাসড়কেও দাপট ব্যাটারি চালিত অটোরিকশা আর নছিমন করিমনের মতো 3 চাকার অবৈধ যানের। গত 2 মাসে এসব অবৈধ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 20 জন। হাইওয়ে পুলিশের তথ্য বলছে এ জেলায় অবৈধ যান রয়েছে প্রায় 4500। রংপুরের মহাসড়কে কোনোভাবেই থামানো যাচ্ছে না ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পুলিশের অভিযান ও মামলার পর কিছু সময়ের জন্য চলাচল সীমিত হলেও 2-1 দিন পরেই সড়কে থাকে এসব যানের সরব উপস্থিতি। আমাদেরকে কিছু মনেই করে না 3 চাকা, এটাই রিস্ক, এবং আমাদের জানের উপর আমাদের রিস্ক দেয় এটা দিয়ে। মহাসড়কগুলোতে প্রচুর পরিমাণে 3 হুইলার চলে, তো আমরা আমাদের যে সক্ষমতা আছে হাইওয়ে পুলিশ এই অঞ্চলের, এটা দিয়ে আমরা মহাসড়ক থেকে 3 হুইলার ধীরে ধীরে সরিয়ে দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। সাভার ও নারায়ণগঞ্জেও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনা কমাতে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরো থাকছে। ঈদ সামনে রেখে প্রচন্ড ব্যস্ত মেহেরপুরের খামারিরা। প্রস্তুত প্রায় 2 লাখ কোরবানির পশু। গো খাদ্যের দাম কমানোর দাবি। স্বাধীনতার 53 বছরেও কুড়িগ্রামে বাড়েনি রেল সেবার মান। 22 লাখ মানুষের জন্য মাত্র একটি লোকাল ও আন্তনগর ট্রেন। এর মধ্যেই প্রায় ঘটে টিকিটি বিড়ম্বনা সহ ট্রেনের শিডিউল বিপর্যয়। এতে রেল সেবা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছেন এই জনপদের মানুষ। সহকর্মী মানুয়ার হোসেন লিটনের তথ্য চিত্রে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উত্তরের জেলা কুড়িগ্রাম। এ অবস্থান থেকে এগিয়ে যেতে এখানকার মানুষের ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান সহ নানা প্রয়োজনে ছুটতে হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু যোগাযোগ ব্যবস্থার প্রধান বাহন রেল সেবা নিতে গিয়ে এখানকার মানুষকে প্রতিনিয়ত পড়তে হচ্ছে ভোগান্তিতে। জেলায় মাত্র একটি লোকাল ও একটি আন্তনগর ট্রেন দিয়েই চলছে এ সেবা। তার উপর টিকিট সংকটের পাশাপাশি প্রায় ঘটে ট্রেনের শিডিউল বিপর্যয়। এতে ভোগান্তির অন্ত নেই এখানকার বাসিন্দাদের। আর এখন মাত্র 2-1টা ট্রেন, সেটাও তার আবার শিডিউল টাইমে আসেনি। এই কয়েকটি সিট পাওয়ার জন্য, আসন পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, এবং সবসময় ট্রেনের এই টিকিটগুলো সাধারণত পাওয়া যায় না।
দৈনিক প্রায় 4,000 মানুষ ঢাকায় যাতায়াত করলেও রেল সেবার দুরবস্থার বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সড়ক পথে। কুড়িগ্রামে যে ট্রেনটা আছে এটা তো আসন সংখ্যা খুব কম। আগে যেখানে 25-30 বছর আগে যে জনসংখ্যা ছিল, আজ কিন্তু জনসংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি, কিন্তু ট্রেনের সংখ্যা সেইভাবে বাড়েনি। 22 লাখ জনসংখ্যার উন্নয়ন বঞ্চিত এ জেলা সরকারের সর্বোচ্চ মহলের কাছে প্রায় অবহেলিত থাকছে দাবি করে রেল সেবার মান বাড়ানোর কথা বলছেন বিশিষ্টজনেরা। সিটের যে বরাদ্দ, সে বরাদ্দ কুড়িগ্রাম এক্সপ্রেসের জন্য কুড়িগ্রামের বরাদ্দ হচ্ছে 125টি, আর রংপুরে সেখানে 225টি। কুড়িগ্রাম জেলা মানে রেলের ক্ষেত্রে তারা বড় দুর্ভোগের শিকার হচ্ছে। স্বাভাবিকভাবেই রেলের নেটওয়ার্কটা কুড়িগ্রামে খুবই জরুরি। এটা হলে মানুষের সময় সাশ্রয় হবে, আর সবচেয়ে বড় কথা যেই ট্রেনগুলো চলতেছে এর পাশাপাশি, কারণ সকালের ট্রেনটাতে মধ্যবিত্তরা যায়, আমার মজুর শ্রেণী যেতে পারে না, তাদের জন্য চিলমারি থেকে চিটাগাং পর্যন্ত রাতে একটা আন্তঃনগর ট্রেন চাই। জেলার রেল সেবার মান তলানিতে থাকলেও এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ রেলের এই কর্মকর্তা। না না, আমি এন্টারটেইনমেন্ট কথা বলবো না, তো আপনারা দেখতে দুদকের সাথে কোনো জিজ্ঞেস করেন, আমার তো আমি বলবো না। আচ্ছা আচ্ছা, তো তথ্য দিবেন না আপনি এই বিষয়ে কোনো তথ্য দিবেন না? না। সেবার মান বাড়ালে দৈনিক এ জেলায় রেলে যাতায়াত করবে অন্তত 5 থেকে 8,000 মানুষ। এতে একদিকে যোগাযোগে যেমন যাত্রীরা পাবে সুবিধা, অন্যদিকে রেলও বাণিজ্যিকভাবে হবে লাভবান। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জের তারাশের মেরিনা খাতুনকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আবেদনের দীর্ঘ সময় পর মেরিনার এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত তার পরিবারের সদস্য সহ মুক্তিযোদ্ধারা। এবার মেরিনাকে মুক্তিযোদ্ধাদের মতো মাসিক ভাতা দেওয়ার দাবি তুলেছে তার পরিবার। সহকর্মী সায়েমউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। 1971 সালে পাক সেনা ও তার দোসরদের পাশবিক নির্যাতনে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা পচি বেগমের গর্ভে আসে মেরিনা খাতুন। লোকলজ্জার ভয় উপেক্ষা করে শেষ পর্যন্ত মেরিনার জন্ম দেন এ বীরাঙ্গনা নারী। 2018 সালে রাষ্ট্রীয়ভাবে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা খেতাব পান পচি বেগম। এরপর 2022 সালে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি পেতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করেন মেরিনা। পরে তাকে স্বীকৃতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব পাঠায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। মন্ত্রিসভার অনুমোদনের পর যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দিয়ে চিঠি দেয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এক স্বীকৃতিতে বাবার নাম অজ্ঞাত রেখেই রাষ্ট্রের সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন মেরিনা। রাষ্ট্রীয় এই স্বীকৃতিতে খুশি মেরিনার পরিবার। কত দুঃখ কষ্ট বেদনা বুকে চাপা নিয়ে আসি, এটা বলার মতো না। যুদ্ধ শিশুর যে রাষ্ট্রীয় স্বীকৃতি আমার ওয়াইফে রাষ্ট্রীয় স্বীকৃতি হয়েছে, এই জন্যে যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিছে, এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞ জানাই। আমার মা একজন শিশু মুক্তিযোদ্ধা, আমরা এটা এখন গর্ব করে বলতে পারবো। আর আমার মা যে এটা পাইছে, এটা অতি দ্রুত কার্যক্রম সফল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের মতো তাকে ভাতা দেওয়ার দাবি যুদ্ধ শিশু মেরিনার। আমার স্বামী এই যে ঈদের রাইতে হলে পারমিন স্ট্রোক করেছে, করে হাত গেছে, কান গেছে, তার জন্য যদি আমার স্বামী এল্লা চিকিৎসা ব্যবহারে, আমি তো টাকা পয়সা চিকিৎসা করতে পারতেছি না, তো আমার ভাতাটা যদি হয় আসে তাহলে আমি এলা সুবিধা পাবো, তাহলে আমার স্বামীকে এলা চিকিৎসা করতে পারবো। সরকারের নির্দেশনায় প্রশাসন যুদ্ধ শিশুর দেখভাল করার আশ্বাস দিয়েছেন তারাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা। সরকার যেভাবে নির্দেশনা দেয়, যেভাবে আদেশ দেয়, ওইভাবে এই যুদ্ধ শিশুকে আমরা দেখভাল করার চেষ্টা করব। মেরিনার মাসিক ভাতা প্রদানের দাবিকে সমর্থন জানিয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সায়েমউদ্দিন, দেশ টিভি, সিরাজগঞ্জ। মেহেরপুরের লালন মিয়া পরম যত্নে খামারে গরু পরিচর্যায় ব্যস্ত তিনি। ভালো খাবারের পাশাপাশি কমতি রাখছেন না গোসল সহ অন্যান্য যত্ন আত্মিতে, কারণ কদিন বাদেই কোরবানির হাটে তোলা হবে এসব পশু। কোনো ওষুধ ব্যবহার করিনি আমরা ফার্মে, আমরা ঘাস বিচুলি দানা খাদ্য খাবার এইগুলো খাওয়ানো হয়েছে। মেহেরপুর জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, এবছর কোরবানির ঈদ ঘিরে জেলায় প্রস্তুত করা হয়েছে 1,90,520টি পশু। এর মধ্যে ব্ল্যাক বেঙ্গল ও যমুনাপাড়ি সহ বিভিন্ন জাতের ছাগল ও ভেড়া রয়েছে 1,28,080টি এবং গরু 59,220টি। মহিষ রয়েছে প্রায় 4,000। এই গরুর যদি দাম না থাকে কোরবানির সিজনে, তাহলে ধরেন খামারিদের বড় আকারে লস হবে। এখন যত্নটা বেশি, এখন গরমের সময় এখন যত্নটা
ফ্যান চালু করতে হয়, ফ্যান সারাদিন চলে। যদি ইন্ডিয়ান গরু না ঢোকে তাহলে আমাদের যাদের খামারি আছে তারা সবাই লাভবান হতে পারবে। পশু লালন পালনে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেওয়া সহ প্রশিক্ষণ ও বিভিন্ন রকম উপকরণ দিয়ে সহায়তা করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা বিভিন্ন খামার পরিদর্শন করি, সেখানে কোনো পরামর্শ থাকলে সেগুলো প্রদান করি এবং ফ্রি কৃমিনাশক প্রদান করা হয়। এছাড়া গ্রামে গ্রামে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কৃমিনাশক এবং ভিটামিন প্রদান করা হয়। উৎপাদন বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি এবং আমাদের অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন উপকরণ সহায়তাও দেওয়া হয়, তাদেরকে ঘাস চাষ সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। উৎপাদন খরচ মিটিয়ে লাভবান হওয়ার বিষয়ে কিছুটা শঙ্কায় খামারিরা। মীর শিশির, দেশ টিভি, মেহেরপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুর পর দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। রাষ্ট্রনায়ক ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারানোর পর দেশটির ভবিষ্যৎ কি এ নিয়ে আলোচনাও তুঙ্গে। বিশ্লেষকরা মনে করছেন রাইসির মৃত্যু শুধু নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সূচনাই করবে না, একই সাথে আয়াতুল্লাহ খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পথকেও নতুন মোড় দেবে। রায়হান কবি শুভ্র, ডেস্ক রিপোর্ট। ইরান যখন একাধিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে, তখনই মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী সহ আরও বেশ কয়েকজন। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে মধ্যপ্রাচ্য জুড়ে নেমে আসে শোকের ছায়া। রাইসির প্রয়াণের পর কোন পথে যাচ্ছে দেশটির ভবিষ্যৎ তা নিয়ে চলছে জোর আলোচনা। এই মুহূর্তে ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা। ইতিমধ্যেই মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আগামী নির্বাচন পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন তিনি। নিয়ম অনুযায়ী 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতাও রয়েছে। এদিকে রাইসির আকস্মিক মৃত্যুতে গোটা বিশ্বে শোকের ছায়া নেমে এলেও ইরানের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে সবকিছু ছাপিয়ে যে প্রশ্নটি সবার মনে ঘুরপাক খাচ্ছে তা হলো খামেনির মৃত্যুর পর কে হবেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। কেননা এতদিন রাইসি তার স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করছিলেন বেশিরভাগ মানুষ, কিন্তু তার হঠাৎ মৃত্যু পাল্টে দিয়েছে অঙ্কের সমীকরণ। বিশ্লেষকরা ধারণা করছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিই হবেন তার পরবর্তী উত্তরসূরি। দীর্ঘদিন ধরেই মুস্তফা খামেনি তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হবেন বলে গুঞ্জন শোনা গেলেও রাইসির মৃত্যুতে সেই জল্পনা আরও জোরালো হয়েছে। আর তাই রাইসির মৃত্যুতে আয়াতুল্লাহ খামেনির ছেলে মুস্তফা খামেনিকেই পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে এগিয়ে রাখছেন সংশ্লিষ্টরা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দিল্লিতে রাস্তার পাশে চুল কাটাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। কখনো চালাচ্ছেন অটোরিকশা, হেঁটে বেড়াচ্ছেন রাস্তায়ও, কখনো আবার ভক্তদের অনুরোধে তুলছেন ছবি, দিচ্ছেন পরিবারকে সময়ও, চা বানিয়ে খাওয়াচ্ছেন তাদের। এত সব কিছু করলেও তার আশেপাশে নেই নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য। দেখতে মোদির মতো হলেও তিনি আসলে ভারতের প্রধানমন্ত্রী নন। বিস্তারিত জানাচ্ছে আব্দুল্লাহ আল মামুন। রাস্তার পাশে চেয়ার নিয়ে বসা নরসুন্দরের কাছে চুল কাটাচ্ছেন এক বয়স্ক ব্যক্তি। একটু কাছে যেতে দেখা গেল তিনি আর কেউ নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে রাস্তার পাশে কেন চুল কাটাচ্ছেন দুইবারের প্রধানমন্ত্রী, অথচ আশেপাশে নেই নিরাপত্তার দায়িত্বে থাকা কোনো ব্যক্তি? এই দৃশ্য দেখে যে কারো মনে প্রশ্ন দেখা দিতে পারে, আদৌ তিনি ভারতের প্রধানমন্ত্রী কিনা। হুবহু মোদির মতো দেখতে হলেও আদলে এই ব্যক্তি একজন অটোরিকশা চালক, নাম রশিদ আহমেদ। মোদির মতো দেখতে 60 বছর বয়সী রশিদ রাজধানী দিল্লির বাসিন্দা। প্রতিবেশীরা তাকে আবার মোদি বা আমাদের মোদি বলেই সম্বোধন করে থাকেন। স্ত্রী, সন্তান ও নাতি নাতনিদের সঙ্গে 2 রুমের একটি বাড়িতে থাকা রশিদ নিজ এলাকায় খুবই জনপ্রিয়। মোদির মতো দেখতে বলে প্রায়ই তাকে পড়তে হয় নানা বিড়ম্বনায়। অনেকে আবার আবদার করেন ছবি তোলার। ये तो अभी जब चर्चा में जब मोदी जी आए हैं तो जब से और चर्चा हो गई है, ज़्यादा हो गई है। ये देखो एक मोदी जी ये आ गए, एक मोदी जी माँ है तो जरा जब से ज़्यादा और चर्चा हो गई। নিজের অটোরিকশায় করে প্রতিদিন বাচ্চাদের স্কুলে নিয়ে যান রশিদ। বাচ্চাদের কাছে তিনি মোদি আঙ্কেল নামেই পরিচিত।
অটোরিকশা চালানোর পাশাপাশি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিভিন্ন র্যালিতেও অংশ নেন রশিদ। অবশ্য এই জন্য তাকে দেয়া হয় অর্থ। রশিদ জানান, নিজের কাজ ছেড়ে র্যালিতে অংশ নেওয়ার কারণেই ওই অর্থ নিয়ে থাকেন তিনি। प्रधानमंत्री तो अपनी जगह है, वो तो सबकी सुनेंगे, अच्छाई भी सुनेंगे, बुरे की भी सुनेंगे। শুধু রশিদ নন, হুবহু মোদির মতো দেখতে ভারতের আরও এক জনপ্রিয় মুখ গুজরাটের জগদীশ ভাটিয়া। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে তিনিও নিয়মিত অংশ নিয়ে আসছেন বিজেপির র্যালিতে। তবে এজন্য রশিদের মতো অর্থ নেন না মোদির ভক্ত জগদীশ। मुझे जी एक मोदी जी की वर्किंग बहुत अच्छी लगी, जिस तरीके इन्होंने कंट्री की डेवलपमेंट के लिए या और जो भी ऐसे कुछ काम उन्होंने किए जो कोई पहले प्रीवियस गवर्नमेंट्स नहीं कर पाए। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে চলছে নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে নকল এই দুই মোদির চাহিদা এখন তুঙ্গে। বিজেপির বিভিন্ন র্যালিতে নিয়মিত দেখা মিলছে তাদের। অনেক সময় স্থানীয়রা নকল মোদিকেই আসল মোদি ভেবে অবাক হচ্ছেন। নির্বাচন ঘিরে মোদি যেমন ব্যস্ত, ঠিক একই অবস্থা তাদেরও। আব্দুল্লাহ আল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 3 মাস ধরে সন্তানের মৃত লাশ নিয়ে ঘুরছে এক শিম্পাঞ্জি। মর্মান্তিক এ দৃশ্য ধরা পড়েছে স্পেনের ভ্যালেন্সিয়া অঙ্গরাজ্যের একটি চিড়িয়াখানায়। সন্তান হারানোর বেদনা সহ্য না করতে পেরে মা শিম্পাঞ্জি ঘুরে বেড়াচ্ছে সন্তানের কঙ্কাল প্রায় মৃতদেহ নিয়ে। এমন নজিরবিহীন ভালোবাসা দেখে আবাক্রুদ্ধ দর্শনার্থীরা। আরো জানাচ্ছেন রজনী রহমান। শুকিয়ে কঙ্কাল, গায়ে কোনো মাংসই অবশিষ্ট নেই, তবুও শত যত্নে বুকে আগলে রেখেছে মৃত সন্তানকে। একটি বোবা প্রাণীর সন্তানের প্রতি এমন ভালোবাসার দেখা মিলেছে স্পেনের ভ্যালেন্সিয়া শহরের বায়োপার্ক চিড়িয়াখানায়। সন্তানহারা মা শিম্পাঞ্জির শোকে যেন ছেয়ে গেছে পুরো চিড়িয়াখানা। দীর্ঘ 3 মাস ধরে নিজ সন্তানের মরাদেহ নিয়ে বিচরণ করছে এই শিম্পাঞ্জি। পরম মমতায় আগলে রেখেছেন নিজের কাছে। মায়ের কোলে জীবিত ছিল মাত্র কয়েকদিন, এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এই শিশু শিম্পাঞ্জি। সন্তানকে শেষ বিদায় দিতেও নারাজ। অসহায় এই প্রাণীটি ছাড়াতে পারেনি মায়ার বাঁধন। মানুষের মতো বলতে না পারলেও পরম ভালোবাসায় আগলে রেখেছে প্রিয় মানুষকে। সন্তান হারানোর শোকে বাকরুদ্ধ প্রাণীটি। নিস্তব্ধ হয়ে গেছে চারপাশ। মায়ের ভালোবাসায় নেই কোনো স্বার্থ, নেই লোভ লালসা। প্রাণীদের এমন নজিরবিহীন ভালোবাসা দেখে বাকরুদ্ধ দর্শনার্থীরাও। গবেষকদের মতে শিম্পাঞ্জিরা আনন্দ, দুঃখ, ভয়, রাগ এবং কৌতূহল থেকে শুরু করে সব ধরনের আবেগ অনুভব করতে পারে। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।